এখন আওয়ামী লীগ ব্যান হলো, আওয়ামী লীগ লোকগুলো তো এদেশে রয়ে গেছে, সমর্থনও রয়ে গেছে, এবং খুব দুঃখজনক বাস্তবতা হলো আওয়ামী লীগের সমর্থকের একটা মানে প্রায় সকলেই শেখ হাসিনার প্রতি আনুগত্য আছে। এটা আমি মাঠে ঘাটে ঘুরে যেটা বুঝেছি, এটা বাস্তবতা, আপনি মানতে হবে। এত কিছু মানে সে খালেদা জিয়ার প্রতি বিএনপির আনুগত্য, তারেক জিয়ার প্রতি বিএনপির আনুগত্য, আর আওয়ামী লীগের লোকজন আনুগত্য শেখ হাসিনার প্রতি, সেটা যে কোনো কারণে হয়ে গেছে। এখন সেই আওয়ামী লীগ ব্যান্ড অবস্থায় আছে এক্সিকিউটিভ অর্ডারে। যে অর্ডিন্যান্সের মাধ্যমে এক্সিকিউটিভ অর্ডারটা করা হয়েছিল সেই অর্ডিন্যান্সটা সরকার র্যাটিফাই করেছে। বর্তমান সরকার যদি ওই অর্ডিন্যান্সটা র্যাটিফাই না করতো, সন্ত্রাস বিরোধী আইনের ওই পার্টিকুলার অ্যামেন্ডমেন্টটা, তাহলে বাই ল্যাপস ওই এক্সিকিউটিভ অর্ডারটাও অটোমেটিক বাতিল হয়ে যেত। দেন বাতিল হওয়ার পরে কী হবে? আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির আছে যে একটা দল পালিয়ে গিয়ে পতিত হয়ে আবার ক্ষমতা আসছে শ্রীলঙ্কা ছাড়া? শ্রীলঙ্কা হয়েছে কেন? শ্রীলঙ্কায় পুলিশ গুলি করেনি। শ্রীলঙ্কায় একটা ইকোনমিক ফল্ট ছিল, ওরা মেনে নিয়েছে আমাদের ভুল হয়েছে, জনগণ তাদেরকে মেরেছে, আবার জনগণ তাদেরকে বসিয়েছে। জামাত 96 সালে 3টা আসন পেয়েছিল অনলি, বিএনপি আর জামাত যখন আলাদা ভোট করলো। তো এখন সামনের দিনে যদি বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে, জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি একসাথে করেছে, তো সেখানে যদি এখন আওয়ামী লীগ মাঠে যদি অবৈধ হিসাবে থাকে, নিষিদ্ধ হিসাবে থাকে, তার ফিরে আসার আন্দোলনের একটা আদর্শিক যৌক্তিকতা তৈরি হবে, যেটা তার নেতাকর্মীকে উজ্জীবিত করবে। সেটা ফুয়েল আপ করলো যখন শেখ হাসিনা বললো আমি ফেরত আসবো, তারা তাদের নেত্রীকে সাহসী হিসাবে দেখতে পাচ্ছে। সেই আন্দোলনটা ছোটোখাটো হবে না। কেন হবে না? কারণ 24 সালের জুলাই আগস্টে বাংলাদেশে লিমিটেড কিছু আওয়ামী লীগের লোক ছাড়া বাকি সবাই শেখ হাসিনার বিরুদ্ধে চলে গিয়েছিল। ইট ওয়াজ এ হিউজ প্ল্যাটফর্ম দেশে বিদেশে এবং সকল পরাশক্তি। এখন যে যার ঘরে চলে গেছে, জামাতের লোক জামাতে চলে গেছে, এনসিপির লোক এনসিপিতে চলে গেছে, শিবিরে চলে গেছে, বিএনপিতে চলে গেছে। এখন একক শক্তি হিসাবে আওয়ামী লীগও খুব গুরুত্বপূর্ণ একটা শক্তি অ্যাট দ্য মোমেন্ট। তারা যখন জানান দেবে, সেই জানানটা আপনি কীভাবে ঠেকাবেন? একটা হচ্ছে আপনি এনসিপিকে বা জামাতকে বা বিএনপির কর্মীদের বলবেন ওদের পেটাও, এটা খুব নর্মাল। কি হবে? রক্ত ঝরবে। আরেকটা কি, পুলিশকে বলবেন পেটাও, বিজিবিকে বলবেন, সেনাবাহিনীও ইনভলভ হতে পারে। তারা কতটুকু ইনভলভ হবে? কারণ তারা তো আগের সরকারে ইনভলভ হয়ে এখন সাফার করছে। তো সেখানে একটা ভ্যাকুয়াম তৈরি হবে, পাওয়ার ভ্যাকুয়াম, কমান্ড ভ্যাকুয়াম তৈরি হবে। তো ছোটোখাটো গৃহযুদ্ধ হতে পারে, এখন না হলেও সামনে হবে। এবং অনেক কিছু রান্না হচ্ছে, অনেক কিছু কুকিং হচ্ছে এখানে। এই কুকিংগুলো আমরা বুঝতে পারি না। যেমন এই যে আমি নিজেও বুঝি না, এখনও চিন্ময় দাশগুপ্ত মহাপ্রভু এখনও জেলে আছেন, ওনার বিরুদ্ধে মামলা হচ্ছে না, জাতীয় পতাকাটাকে অবমাননা করেছেন। আমি জানি না ভিতরে কোনো গোয়েন্দা রিপোর্ট আছে কিনা। এবং গাইবান্ধা একটা রাম মন্দির হবে। এখন হিন্দুরা রাম মন্দির করবে, মানে আমি জানি না শরিয়ায় কোরআনে কোথায় আছে হিন্দুদেরকে মন্দির করতে বাধা দেওয়া হবে। আমি তো এরকম কোনো প্রভিশন আমি অন্তত শুনিনি। আওরঙ্গজেব নিজেও মন্দির করেছিলেন, বারাণসীতে করেছিলেন। উনি একদিন ছিলেন, তো সব হিন্দু রাজপুত রানীরা এসে বললো যে আমরা পূজা দিতে পারছি না, উনি তাৎক্ষণিক মন্দির করে দিলেন, খুব আইকনিক মন্দির। এবং উনি 350টা মন্দিরে আওরঙ্গজেব গ্র্যান্ড দিতেন। তো সেখানে রাম মন্দির হওয়াটাকে বাধা দেওয়া হলো। শুধু তাই না, রাম মন্দিরকে যিনি ছিলেন তাকে অ্যারেস্টও করা হয়েছে মানি লন্ডারিংয়ের কারণে। তো এই জিনিসগুলো তো মনে হচ্ছে একটা ব্রডার কিছু রান্না হচ্ছে এবং সরকার সেই বৃহৎ কিচেনের মধ্যে ঢুকে পড়ছে। সরকারের লস কোথায়? সে যদি আওয়ামী লীগকে ডিসঅ্যালাউ করে তাহলে তাকে কঠোর হতে হবে, এই কঠোরতার দায় তার কাছে আসবে। পাশাপাশি তাকে আরও অনেক বেশি জামাতের উপর ডিপেন্ডেন্ট হতে হবে টোটালি। আর যদি আওয়ামী লীগ মাঠে থাকে, আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারছে না, মাঠে একটা ফ্যাক্টর হিসেবে থাকবে, তখন জামাতকে বিএনপির উপর ডিপেন্ডেন্ট হতে হবে। এটা ডাইনামিক্সটা একদম অঙ্কের মতো আমি যেটা মনে করি। এবং ইন দ্যাট কেস জামাতকে বিএনপির স্পেস দেওয়া দরকার আপনি মনে করেন? জামাতকে না, সে আওয়ামী না না সেটা বুঝছে, আওয়ামী লীগের স্পেস দিয়ে যখন জামাত বিএনপির উপরে ডিপেন্ডেন্ট হবে, তখন বিএনপি জামাতের সঙ্গে তার সম্পর্কটা কি হবে? আমি তখন তো সেই আগে তো ছিল 91 থেকে 96 সম্পর্ক, মানে আপনি সেই সম্পর্ক হোক চান না? সেই সম্পর্কটা হতেই পারে। জামাত তো একটা রাজনৈতিক দল, তার তো সবার সাথেই সম্পর্ক ছিল, জাতীয় পার্টির সাথেও ছিল, আওয়ামী লীগের সাথেও ছিল, বাট বেশি সময় বিএনপির সাথে ছিল। বিএনপির সাথে থাকার মূল কারণ হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগের কারণে। সেই সম্পর্ক থাকতেই পারে। এবং আমি মনে করি আওয়ামী লীগ মাঠে আসার সাথে সাথে জামাত বিএনপি এনসিপি এক হয়ে যাবে, টোটালি এক হয়ে যাবে। জাতীয় পার্টি চলে যাবে আওয়ামী লীগের দিকে।
জাতীয় পার্টি অবশ্যই এখনো গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতীয় পার্টি কি করবে। বিগত সংসদ নির্বাচনে আমরা কিন্তু বিএনপিকে একটা আমরা বলবো একটা প্রিভিলেজ দিয়েছিলাম বা একটা পলিটিক্যাল মোমেন্টও দিয়েছিলাম যে জাতীয় পার্টি ভোটে আছে, এটা একটা আওয়ামী লীগ না থাকলেও গিভেন দ্য সিনারিও একটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে। কিন্তু আমাদের ভোটের রেজাল্টটা দেখে মনে হয়েছে এটা অনেক ক্ষেত্রে পূর্ব নির্ধারিত এবং বিএনপি এই নির্ধারণের অংশ না, এমনটা আমাদের মনে হয় না। স্পষ্ট বলতে গেলে আমরা থাকার কারণে জামাত এনসিপি বিএনপির সাথে বার্গেনিং করতে পারিনি। আমরা না থাকলে জামাত এনসিপি বলতো আমাদের আরও আসন লাগবে অথবা আমরা ভোট বয়কট করবো। একটা পরিকল্পনা ছিল যে একটা ইসলামিক বিপ্লবিক স্টেট ইউনূস স্যার সবাই মিলে আর 10 বছর 5 বছর থাকবে। জাতীয় পার্টি ভোটে যাওয়ার কারণে এই পরিকল্পনাটা সফল হয় নাই। বিএনপিকে পলিটিক্যালি এটা অ্যাকসেপ্ট করতে হবে যে এই কাজটা জাতীয় পার্টি করেছে। আবার জাতীয় পার্টির ব্যানের বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছিল তখন কিন্তু বিএনপি বলেছে না, আমরা জাতীয় পার্টির ব্যান ওনারা চান না। সো ওই যে একটা বেয়াদবতন্ত্র মপতন্ত্র শিক্ষকরা ছাত্ররা সেই সময় করেছে ইউনূস স্যারের সময়, ওটা তো এখনও চলবে। তখন জেনারেশন জেড করেছে, এখন জেনারেশন আলফা করবে, নেতৃত্ব চেঞ্জ হয়ে যাবে। ওই নেতৃত্ব দিয়ে আর বাংলাদেশে কোনো আন্দোলন হবে না, সরকারের পায়ের নিচে এক সময় গরম হয়ে যাবে। সো মাত্র নির্বাচন শেষ হলো, 4 মাস এগুলো, 2/3 আসন। এখনই আমাদের আলোচনা করতে হচ্ছে স্থিতিশীলতা নিয়ে, যে রাজনৈতিক স্থিতিশীলতা। শামীম হায়দার পাটোয়ারি কি বলেন? আমার প্রশ্ন ছিল যে চার্টার না ইশতেহার, সংশোধন না সংস্কার, এই বিতর্কে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনীতি। হ্যাঁ, আসলে মানে এই জিনিসটা এতবার আমরা বলেছি, একটা গণভোট হয়েছে বাংলাদেশে 26 সালে। ওটার ভিত্তি কী ছিল? আসলে ওটা কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। গণভোট সংবিধানে ফিরে আসলো অ্যাপিলেট ডিভিশনের রায় অনুযায়ী কিছুদিন আগে। তার আগে হাইকোর্ট একটা রায় দিয়েছিলেন, সেখানেও গণভোট ফিরেছিল। কিন্তু ওই গণভোট আর এই গণভোট এক গণভোট না। এই গণভোটটা হয়েছে একটা অর্ডিন্যান্সের আন্ডারে। তাহলে যে জিনিসটা সংবিধানে থাকার কথা সেটা আপনি অর্ডিন্যান্স দিয়ে কখনোই করতে পারবেন না। এটা একদম ফান্ডামেন্টাল, ইল্লিগাল, অসাংবিধানিক। আর্টিকেল 93-তে ক্যাটাগরিক্যালি বলা আছে। আর আছেন জুলাই সনদ। জুলাই সনদের স্পিরিটের সাথে আমি অবশ্যই শ্রদ্ধাশীল, ভিতরের কন্টেন্টসগুলোও শ্রদ্ধাশীল, কিন্তু প্রক্রিয়াটা কি হলো? এক হচ্ছে আপনি একটা ঐক্যমত কমিশন করলেন, সেখানে যারা নিজেদের বিজয়ী শক্তি করলো তাদেরকে নিয়ে আপনি করলেন। এটার যুক্তি অনেকে দেয় যে আপনারা তো হেরে গেছেন, আপনাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে, হ্যান ত্যান। এই যুক্তিটা অযৌক্তিক না, কিন্তু এটা তো 1000 বছর আগে হতো আর কি। মোহাম্মদ ঘুরিয়ে আসতো, আগের শেষ, আগের সব মনুমেন্ট ভেঙে নতুন করে সরকার গঠন করতো। সাংবিধানিক সরকারগুলো কখনো এইভাবে হয় না। দ্বিতীয় যেটা হচ্ছে, জুলাই সনদকে আপনি মানে ভ্যালিডেশন করবেন কিভাবে? তখন কোনো একজন অ্যাডভাইস করলো ইউনূস স্যারের গভর্নমেন্টকে যে আপনি একটা রাষ্ট্রপতিকে অর্ডার দিয়ে দেন। রাষ্ট্রপতি যেহেতু সেরিমোনিয়াল, তার কিছু করার নেই, যা দেবেন সাইন করতে হবে, উনি বন্দুকের গুলিটা দিতে হবে। সনদ অর্ডার যেটা দেওয়া হয়েছে, অর্ডার দেওয়া হয় যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থাকে। রাষ্ট্রপতির কোনো অর্ডার দেওয়ার অধিকার নাই এবং সাংবিধানিক বিষয়ে অর্ডিন্যান্স দেওয়ার কেন নাই? কারণ রাষ্ট্রপতির রোলটা হচ্ছে সেরিমোনিয়াল রাজার মতো। ইংল্যান্ডে রাজা ইন্টারফেয়ার করতো, রাজা ল করতো, রাজা সংসদ ভেঙে দিত, সেজন্য সব জায়গায় সংসদ রাখা আছে। রাষ্ট্রপতি অর্ডার করতে পারবে না। জুলাই সনদ অর্ডার আরেকটা ইল্লিগাল, আরেকটা আনকনস্টিটিউশনাল, আরেকটা জিনিস। এখন নতুন সংসদ আসছে, সংসদ যদি চায় ওই স্পিডটাকে নিয়ে ওটাকে পরিবর্তিত ফর্মে তারা নিয়ে আসবে বিল আকারে। আর সংসদ যদি না চায় তাহলে কিন্তু পৃথিবীর আর কোনো শক্তি নাই যেটা আপনি এটাকে বাস্তবায়ন করতে পারবেন। জামাত এবং এনসিপি যত হুমকি দিক, আই রিপিট অ্যাগেন, জামাত এনসিপি যত হুমকি দিক, এই বিষয়ে কখনোই চূড়ান্ত আন্দোলনে আসবে না। তবে যদি কেন মনে হচ্ছে? বিকজ আলটিমেটলি ইন্ডিভিজুয়ালি তারা একই সাথে আন্দোলন করেছে দীর্ঘদিন। বিগত নির্বাচনটাও আমি বলবো তারা আলোচনা করেই করেছে এবং সাম্প্রতিক সময় আমাদের বার কাউন্সিল একটা কমিটি হয়েছে, সেখানেও জামাত বিএনপি এনসিপি মিলেই করেছে। তো সেখানে আসলে তাদের মধ্যে নেক্সাস আছে, গভীর নেক্সাস আছে, থাকাটা অস্বাভাবিকও না। তারা সবাই আওয়ামী লীগের আমলেই টর্চার্ড, তারা সবাই অ্যান্টি আওয়ামী লীগ দল, ভারত বিরোধী রাজনীতি তাদের একটা বড় ক্যাশ। তো সেইখানে বিএনপি এখন কি করবে? এখন যদি দেশে কোনো কারণে আওয়ামী লীগ স্ট্রং হওয়ার সম্ভাবনা থাকে সামনে, বা শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা করে, উনি বলছেন যে উনি ফিরবেন ডিসেম্বরে, আপনি কি মনে করেন যে উনি আসলেই ফিরবেন? সেটা আমি একটু বলছি। সেটা যদি ফিরে আসার সম্ভাবনা থাকে, তখন বিএনপির জামাতের ভিতরে ঢুকে যাওয়া অথবা তাকে অ্যালাউ করা অথবা একটা পলিটিক্যাল সমঝোতা করা যৌক্তিকভাবে,
এই দুটোর কিন্তু কোনো বাইরে কোনো বিকল্প নাই। বিএনপি এখন কী করবে? বিএনপি কি জামাতের পকেটে চলে যাবে নাকি অল ইনক্লুসিভ রাজনীতি করবে? আমি তো মনে করি বিএনপির জন্য অবশ্যই অল ইনক্লুসিভ রাজনীতি করা প্রয়োজন। কারণ যখনই সে বিএনপি জামাতের পকেটে ঢুকে যাবে, জুলাই সনদ, জুলাই অর্ডার সব কিছু তাকে বাধ্য করা হবে করতে, এবং সেটা বিএনপির জন্য একটা সুইসাইডাল হবে, এবং জামাত তখন বিএনপিকে খেয়ে ফেলবে প্র্যাকটিক্যালি। এখন শেখ হাসিনা যদি ফেরত আসে, এটা তো সহজ বিষয় না। উনি স্বীকার করুক না করুক, রক্তের দাগ ওনার আমলে লেগে গেছে। ওনার দায় এড়াতে পারছেন না, উনি রায় হয়ে গেছে। প্র্যাকটিক্যালি যদি উনি আজকে বাংলাদেশে ফেরত আসেন, ওনাকে কন্ডেম সেলে থাকতে হবে অ্যাজ অফ টুডে। আপিলের টাইমও শেষ হয়ে গেছে, রিভিউ করতে পারেন, আর অ্যাপিলেট ডিভিশন আন্ডার আর্টিকেল 104 কমপ্লিট জাস্টি করে তাকে আপিলের সুযোগ দিতে পারেন। যদিও আমি মনে করি সরকার তাকে আপিলের সুযোগ দিবে, যে কোনোভাবেই হোক প্রসেস বের করে। এখন উনি যদি আসতে চান, যেটা হতে পারে, উনি টিকিট কাটলেন, টিকিট কাটার পরে উনি প্লেনে উঠবেন কিভাবে? ডকুমেন্টসটা কোথায়? ডকুমেন্টস তো তার কাছে নাই। বর্ডার দিয়ে আসবেন, ঠিক আছে, বাংলাদেশ বর্ডার খুলে, ইন্ডিয়ান বর্ডার খুলে দিল, উনি হেঁটে চলে আসলেন। বাংলাদেশ বর্ডার তাকে কোন বেসিসে ভেতরে নেবে? সো ইভেনচুয়ালি এটা আলোচনার বিষয়। আলোচনা করে ডকুমেন্টেশন করেই তাকে আনতে হবে, তাকেও ডকুমেন্টেশন করেও আসতে হবে। যেটা ঘটেছে, উনি যখন বললেন আমি আসব, ইট হ্যাজ ক্রিয়েটেড এ সুনামি ইম্প্যাক্ট। বাংলাদেশের মিডিয়া সব কিছু টোটাল এটা নিয়ে আলোচনার মধ্যে, এর বাইরে কোনো আলোচনাই নেই ফর লং টাইম। উনি যে আসতে পারেন সেটার সম্ভাবনা আছে। 111-এও আসছিলেন, জিয়াউর রহমানের সময় উনি আসছিলেন। তো এখন প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। রাজনীতিবিদের ফিরে আসা নিয়ে অনেক ঘটনা ঘটে। নেতাজি সুভাষচন্দ্র যখন নিরুদ্দেশ হলেন 1945-এ, এরপরে 20 বছর পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ ভাবতেন নেতাজি সুভাষচন্দ্র বিশাল এক লেভেল আর্মি নিয়ে আসবে, সমস্ত কিছু উদ্ধার করে উনি আবার আজাদ ফৌজ করবে। তো সেগুলো কিন্তু হয়নি। খালেদ মোশাররফ যখন 3 বা 4 তারিখে উনি টেক ওভার করলেন, জিয়াউর রহমানকে হাউস অ্যারেস্ট করলেন, উনি কিন্তু কল্পনাও করতে পারেননি যে বাংলাদেশে একটা বামপন্থী ওয়েব চলছে, যে বামপন্থী ওয়েব দিয়ে তাহের জিয়াকে মুক্ত করবে। সো ওই যে শেখ হাসিনা আসার সাথে সাথে কি হবে, বা আসার প্রেক্ষাপটের সময় কি হবে, একটা হচ্ছে এখন থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অসংখ্য ঘটনা ঘটবে, যে ঘটনাগুলো পলিটিক্যালি সরকার কিভাবে হ্যান্ডেল করবে আমরা জানি না। বাট শেখ হাসিনা যদি জোর করে আসতেই চায়, এটারও একটা কাউন্টার কিছু বাংলাদেশে হয়তো বা রেডি করা আছে, আমরা জানি না। অর বেস্ট সলিউশন, ওনাকে জেলে নেওয়া হোক, সাব জেলে নেওয়া হোক, ওনার ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, সরকার একটা আলোচনা করে তাকে নিয়ে আসুক। এই ক্ষেত্রে আমি মনে করি একটা অসাধারণ লিডারশিপ মাননীয় প্রধানমন্ত্রীকে বর্তমানে দেখাতে হবে দেশ বাঁচাতে। এর বিকল্প আপনি যেটাই করবেন সেটাতেই কিন্তু সরকারের ক্ষতি হবে, বিএনপির ক্ষতি হবে, বাংলাদেশের ক্ষতি হবে, আওয়ামী লীগের ক্ষতি হবে। এবং মাঠে আওয়ামী লীগ না থাকলে যেটা হয়, স্বাভাবিকভাবে ইসলামিক শক্তিগুলো তখন অত্যন্ত শক্তিশালী, তারা সমস্ত ছাত্র সংসদ তাদের টেক ওভারটা অনেক স্ট্রং, পেনিট্রেশনটা অনেক স্ট্রং, মাঠে আর কোনো ভারসাম্য থাকবে না। ইভেন বিএনপি একসময় নিজেই দেখবে বিএনপির ভিতরেও ইসলামিস্ট বা জামাত ইসলামের একটা বড় অংশ আছে। বিএনপি হঠাৎ দেখতে পারে যে তার কোনো শক্তি নাই, শক্তি ছিল জামাতের বা অন্য কোনো দলের, সে শক্তিহীন হয়ে গেছে। সো সেই জন্য আপনাকে কম্পিটিং ফ্যাক্টরগুলো যখন আপনি রাখবেন, তখন ডেফিনেটলি বিএনপির জন্য ভারসাম্য রাজনীতি করার সুযোগ হবে। আরেকটা ঘটনা বলি, ফিডেল কাস্ট্রো যখন কিউবা উইন করলেন, তখন বাতিস্তা গভর্নমেন্ট চলে গেল আমেরিকাতে 1959-এ। এর 2 বছর পরে আমেরিকা এবং সিআইএ একটা প্রজেক্ট লঞ্চ করলো, ইনভেশন অফ আইল্যান্ড অফ পিগ। প্যারাট্রুপার নামিয়ে দিল। ধারণা ছিল বাতিস্তা গভর্নমেন্টের পক্ষে জনগণ নেমে যাবে, কোনো জনগণ তার পক্ষে নামে নেই। সো ওইটা সম্পূর্ণ সিআইএর একটা অ্যাডমিটেড একটা ফেইল্ড ইনভেশন। এখন শেখ হাসিনার আসার সাথে সাথে আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তারা কি সাহসী হবেন কি না? যদি তারা সাহসী হন তাহলে তার আসার প্রজেক্টটা সফল হবে, আর তারা যদি সাহসী না হন তাহলে অবশ্যই ডিসেম্বরের পরে শেখ হাসিনার রাজনীতি একটা বড় ধাক্কা খাবে, কারণ উনি একটা ডেট বলে দিয়েছেন রয়টার্সের সামনে। তো আমার ছোট লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং ল নিয়ে যেটা বুঝি, যে উনি এন্ট্রি লফুলি পাবেন না, এটার সম্ভাবনাই বেশি। এইটার সম্ভাবনা বেশি। না, কেন উনি যদি ঢুকতে চান এবং কেন বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে না এমনি ধরলাম ওনাকে ছেড়ে দিল, উনি চলে আসলেন, তো উনি দেশ থেকে
চলে গেছেন, তাকে তো এবং দণ্ডপ্রাপ্ত আসামি তাকে তো গ্রেফতার করতেই পারে বর্ডার গার্ডসরা। হ্যাঁ, বর্ডার গার্ডস তাকে গ্রেফতার করতে পারে অবশ্যই। তো সেখানে তো পাসপোর্টেরও দরকার হবে বলে আমি মনে হয় না। বন্দি বিনিময় চুক্তি মানে তো করে রাখছে মানে শেখ হাসিনা। ব্যাপারটা হচ্ছে যে বর্ডার গার্ডসের তো এই ক্ষমতা নেই, এটা তো একটা অর্ডার উপর থেকে পুলিশ আসতে করবে হবে। বা ইয়ে করবে যে ওর তো বর্ডার passport গার্ডস নাই। ধরে উনি যে শেখ হাসিনা এটা বর্ডার গার্ডস বুঝবে কিভাবে? তো এগুলো অবশ্যই আইনগতভাবে অনেক ব্যাখ্যা হবে। উনি বন্দি বিনিময় হতে পারেন, সমস্যাটা হচ্ছে ভারত তাকে বন্দি হিসাবে ট্রিট করছে না। বন্দি হিসাবে ট্রিট না করলে বন্দি বিনিময় কিভাবে হবে? আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং ভারত তাকে প্যাট্রিয়েট করবে না বন্দি বিনিময়ের আন্ডারে। ব্যাপারটি আশা হতে পারে উনি আসবেন, সারেন্ডার করবেন, অথবা একমাত্র উনি আসতে চাইলেই আসা হবে, যেটা বোঝা যায় যে ভারত এবং তাকে ভারতের মেনে নেবে না। ইতিমধ্যে ভারতের পররাষ্ট্র মুখপাত্র বলেছেন যে ভারত এটা জানে না বা এ বিষয়ে কনসার্ন না। তো উনি যদি আসতে চান ওনাকে জেলে যেতে হবে। এখন সেটার জন্য উনি প্রস্তুত কিনা, এবং ল অনুযায়ী কন্ডেম সেল। তো সবে আসলে সেটা সরকারের জন্য এবং আওয়ামী লীগের তো সিংহভাগ নেতৃত্বই দেশের বাইরে। হ্যাঁ, মানে উনি একা এসে কি করবেন, আর বাকি যারা অসহায় নেতা কর্মী সমর্থকরা আছেন তারা ঝাঁপিয়ে পড়বেন, এটাও আমার মনে হয় কতখানি এটা বলা মুশকিল। বাট আমার কাছে মনে হয় একটা অংশ আসতে পারে। উনি এর আগে যখন জিয়াউর রহমানের আমলে আসছিলেন তখন কিন্তু এয়ারপোর্টে ম্যাসিভ কিন্তু সেটা কিন্তু সরকারের সমর্থন ছিল, সরকারের অ্যাটলিস্ট বাধা সহযোগিতা ছিল, বাধা ছিল না, সম্পদ বুঝাই দিচ্ছে। হ্যাঁ, সম্পদ বুঝাই দিয়েছে। আর এর মধ্যে তো একটা আন্দোলন হলো জুলাইতে, এটার প্রেক্ষাপটে হবেন। তো আমি মনে করি না যে এটা একদমই লোক হবে না, ব্যাপারটা এমন না, আবার ব্যাপক লোক হবে এমনটা না। বাট এটা ডিপেন্ডস করবে ফ্রম নাও জুলাই টু নভেম্বর দেশে কি কি ঘটে। এখন যে একটা ছাত্র আন্দোলন হচ্ছে, এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নাই। আমরা সড়ক পরিবহন নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, খুব ইনোসেন্ট আন্দোলন, কিন্তু পরে দেখা গেল ওই আন্দোলনের নেতৃত্বই কিন্তু 24 সালের লিডারশিপ দিয়েছে। সো এই আন্দোলনগুলো হচ্ছে, আমি জানি না এটার পিছনে কে আছে না আছে। সরকারের ভুল যেটা হচ্ছে, এহসানুল হক মিলন সাহেবের মতো এত প্রজ্ঞাবান মন্ত্রী, যিনি নকল বিরোধী আন্দোলন করে বাংলাদেশে ম্যাসিভ পপুলার ছিলেন, আওয়ামী লীগের আমলে ওনাকে থালা বাসন চুরির মামলা দিয়েছে, মানে খুব নিষ্ঠুরভাবে আওয়ামী লীগ তার সাথে হ্যান্ডেল করেছে। তিনি অসাধারণ ব্যক্তিত্ব, কিন্তু তিনি ওই ফার্মের মুরগি শব্দটা বলা, আর একটা বৃষ্টির দিনে পরীক্ষা বন্ধ করলে কি হতো আসলে, এটা তো আমরা নিজেরাই দেখেছি কি পরিমাণ বৃষ্টি হয়েছে অ্যাট এ টাইম। তো ওই ক্ষেত্রে আমি মনে করি উনি ইল অ্যাডভাইসড, এবং ওই ক্ষেত্রে গভর্নমেন্ট তার নৈপুণ্য দেখাতে পারছে না। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে জনগণকে সাথে রাখা, এই ক্ষেত্রে সরকারের ঘাটতি দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে নেওয়া উচিত না উচিত বলে না, মানে এটা কনস্পিরেসি ব্যাপারে কোনো এক্সপ্লেনেশন এবং আমরা হিন্দু পাইনি। সম্প্রদায়ের কোনো লোক এতে খুব আক্ষেপ নাই, কিন্তু মানে সরকার থেকে আমরা এই বিষয়ে কোনো এক্সপ্লেনেশন পাইনি। ফাইনাল আপনি যেটা বললেন আর জি, কি, ফাইনালি যেটা আমার, দেখুন নেপালে কিন্তু জেনজির পরবর্তী যে সরকার বালেন্দ্র ব্যর্থ হয়েছে, এবং বিজয় তালাপতি এখন কেমন করে আমরা দেখতে যাচ্ছি তামিলনাড়ুতে। বাংলাদেশে জনাব তারেক জিয়া চেষ্টা করছেন ডেফিনেটলি দেশের জন্য, এবং পরিশ্রম করছেন উইথ হিজ ওয়েস্টার্ন আইড অ্যান্ড এভরিথিং। অর্থনীতিতে খুবই উইক, পলিটিক্যাল স্ট্যাবিলিটি না থাকলে অর্থনীতি ভেঙে যাবে। অর্থনীতি ভেঙে গেলে দেশে ছোটোখাটো দুর্ভিক্ষ হবে, মানুষের ক্রাইম বাড়বে। এদেশে যদি 50 লক্ষ লোক বেকার হয়, এই 50 লক্ষ লোক কি করবে? এর মধ্যে 25 লক্ষ লোক ক্রাইম করবে, এবং এটা আপনি ঠেকাতে পারবেন না। সেটার জন্য স্ট্যাবিলিটি, অর্থনীতির চাকা ইজ মানে সিনে কুয়ে নন, পূর্ব শর্ত। তো সেটা অবশ্যই বিএনপি, দেখুন অবশ্যই আওয়ামী লীগের অনেক দোষ আছে, শেখ হাসিনার বহুত দোষ, কিন্তু বিগত নির্বাচনের সময় আওয়ামী লীগ কিন্তু একটা শব্দ উচ্চারণ করেনি 26 সালের নির্বাচনে, তফসিল পিরিয়ডে কোনো মিছিল করেনি। অর্থাৎ তাদেরও একটা এক্সপেকটেশন ছিল যে ভোটটা হয়ে যাক, ইউনূস গভর্নমেন্ট চলে যাক, হয়তোবা তারা একটা হোপ হয়েছিল, চেয়েছিল, এবং তাদের মনে হয়েছিল যে হয়তোবা তারেক জিয়া বা বিএনপি গভর্নমেন্ট আসলে তাদেরকে রিভাইভ করবে, এটা তাদের এক্সপেকটেশন ছিল। এবং এই শর্তে তাদেরকে আপনি যে কোনো শর্ত মানাতে পারতেন, এই উইপেনটা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে ছিল। এখন উইপেনটা চলে গেলে কিন্তু তখন আমি মনে করি পলিটিক্যাল একটা ট্রাম্প কার্ডও চলে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে শুধু আওয়ামী লীগকে মানানোটা চিন্তা করলে হবে, সবাই যাদের লস, যে জামাতের লস, জামাত তখন থার্ড পার্টি, এনসিপি অস্তিত্বহীন, এটাকে হিসাব করে না হিসাব। ওই জন্য তারা, আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে মানে এটা শেখ হাসিনার ফিরিয়ে না আসাটা অথবা আওয়ামী লীগের রিভাইভালটা, এটা বিএনপির স্বার্থে হচ্ছে না, নন রিভাইভালটা এটা অন্য কারো স্বার্থ রক্ষা হচ্ছে। বিএনপি এজ এ ইনক্লুসিভ দল, এবং বিএনপি সেটা করছে, হ্যাঁ বিএনপি সেটা করছে, বুঝে না বুঝে সেটা করছে, অন্যের স্বার্থে বিএনপি আওয়ামী লীগকে রিভাইভ হতে দিচ্ছে না। ক্ষতিটা বিএনপির হচ্ছে, লায়াবিলিটি বিএনপির আসতেছে, কারণ একটা পলিটিক্যাল হোপ এই গভর্নমেন্টকে ঘিরে তৈরি হয়েছিল, ঐক্যমতের হোপ।
আপনি ঐক্যমতের আকাঙ্ক্ষা সৃষ্টি করা কত কঠিন। শেখ হাসিনা এত চেষ্টা করছে, পারেনি, কিন্তু শেখ হাসিনা পারেনি বলেই তো ফেল হলো। আর সে ঐক্যমতের জন্য রেডি ছিল, সে ঐক্যমতটা বিএনপি নিল না। এই যে নিল না, এর মানে কি? এর মানে তো একটা সময় ছোটোখাটো গৃহযুদ্ধ, আন্দোলন, এগুলো তো আমরা দেখেছি। এবং সেক্ষেত্রে মানে আওয়ামী লীগ অতীত আন্দোলনে সিদ্ধ মাঝখানে আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের এটাও করে ফেলা যেত। আমার মনে হয় সেটা তো আওয়ামী লীগ একসময় রাজি হতো। আর ক্ষমা, ফাঁসি দিয়ে দিয়েছেন তো, ফাঁসির রায় হয়ে গেছে, মানে রায়েই তো সব বলা আছে। জুডিশিয়াল প্রক্রিয়ায় তো সব হবে। পলিটিক্যালি ক্ষমা চাওয়া না চাওয়াটা খুব ইম্পর্টেন্ট না, যদিও আমি মনে করি ক্ষমা চাওয়া উচিত। এদেশের বিপুল অঙ্কের মানুষ আওয়ামী লীগ দ্বারা কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, অত্যাচারিত হয়েছে, তাদের একটা ক্ষমা চাওয়া উচিত। সেটা যখন রায় হয়ে গেছে, তাকে আপনি রিভাইভ করছেন না, তাকে আপনি পেসেস দিচ্ছেন না, সেই বা কেন ক্ষমা চেয়ে নিজের পলিটিক্যাল স্ট্যান্ডটা দুর্বল করবে? সে একটা আগ্রাসী পলিটিক্সই আগাবে আস্তে আস্তে। না, কিন্তু আপনি কি মনে করেন যে তাকে স্পেস দেয়া হলে আওয়ামী লীগ ক্ষমা চাইতো, বা আওয়ামী লীগের আমার কাছে মনে হয় আওয়ামী লীগের ইন্টারনাল রিফর্ম, পলিটিক্যালি ক্ষমা চাওয়া, এটা ছাড়া তারা রাজনীতি শুরু করতে পারবে না। হয়তো ভিজিবল হবে, কিন্তু রাজনীতিতে তারা গেইন করতে পারবে না। 96 সালে হানিফ সাহেব ক্ষমা চেয়েছিল না, সবার সামনে কিন্তু বলেছিল যে আমরা একসময় ক্ষমতা ছিলাম, তখন আমাদের অনেক দোষত্রুটি হয়েছে, আমাদের দোষত্রুটি ভুলে গিয়ে আমাদেরকে ভোট দেন। তো সেরকম একটা সুযোগ আওয়ামী লীগ পেলেও করবে, কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ করছে না, কারণ সে তার হাই স্পিডটা যতটুকু আছে এতটুকু ধরে রাখার চেষ্টা করছে। তো এই সব কিছুর মধ্যে যেটা ক্ষতি হবে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মানুষ, শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাবে টোটালি। ছেলেপেলে বারবার রাস্তায় নামবে, আপনি কন্ট্রোল করতে পারবেন না। ছেলেপেলে আন্দোলনের স্বাদ পেয়ে গেছে, মবের স্বাদ পেয়ে গেছে, ক্ষমতা দেখানোর স্বাদ পেয়ে গেছে। এই ডক্টর ইউনূস স্যার তো তাদেরকে নিয়ন্ত্রণ করেনি, তাদেরকে আরও ইউজ করেছে সেই সরকার। তো সেই যে ইউজ হয়ে গেছে, তারা বেনিফিটেড হয়েছে, এখান থেকে সরে আসবে কিভাবে? এই সরে আসার জন্য ঐক্যমত, পলিটিক্যাল অর্ডার ঠিক করতে হবে।